রমজান মাস আসলে অনেক মানুষের ওজন কমে যায়, কিন্তু আমার দিকটা উল্টা। রমজান মাস আসলেই দেখা যায় আমার ওজন বেড়ে গেছে, তবে প্রত্যেকবার হয় না। এইবার রমজান মাসে এটাই হয়েছে। এবার রমজান থেকে শুরু করে এই পর্যন্ত আমার ওজন 5 কেজি বেড়ে গেছে, যার জন্য আমি গতকালকে কিছু ডায়েটের জিনিসপত্র কিনে আনছি। আবার নতুন করে একটা ডায়েট চার্ট শুরু করব। তো একটা সম্পূর্ণ হেলদি ডায়েট চার্টে আর কি যা যা থাকে, তো সবকিছুই কিনে আনছি। এখানে ওটস আছে, গ্রিন টি আছে, আর সেই সাথে চিয়া সিড, অ্যাপেল সিডার ভিনেগার, মানে যা যা লাগে আর কি সবটাই গতকালকে কিনে আনছি। আবার নতুন করে আগামী কাল পরশু থেকে একটা ডায়েট রুটিন মেনটেন মানে ফলো করে চলবো ইনশাল্লাহ। ওজনটা অনেক বেড়ে গেছে, অনেক বেশি মোটা লাগে এখন নিজেকে, কেমন জানি একটা হীনমন্যতায় ভুগি সব সময়, যে অনেক মোটা হয়ে গেছি আলুর বস্তার মতন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন দিনের কাজকর্ম শেয়ার করার জন্য চলে এলাম। আমার রান্নাঘরের এক সাইডে আমি 2-3টা ট্রে রাখছি, ওখানেই আমার ডায়েটের যে জিনিসপত্রগুলো সব সময় আমার হাতের কাছে থাকবে। তো ওগুলো আমি ওই 2টা ট্রের মধ্যে রেখে দিছি, যাতে আমার ওই জিনিসপত্রগুলো আর কেউ নাড়ানাড়ি না করে। তো যাই হোক, এদিকে রাতের দিকে আজকে একটু ক্যামেরা অন করেছিলাম। সম্ভবত আমি রাতের দিকে ক্যামেরা অন করি না। তো আমার ঘরে আমার শ্বশুরি মা আছে, সরি শাশুড়ি মা আছেন, শ্বশুর আছেন, মামা শ্বশুর আছেন। তো সবাই মিলে এখানে বসে বসে গল্প করছেন, চা খেলাম। আর সবার সাথে একটু গল্প গুজব করলাম, ভালো লাগলো। তারপর দিন সকালবেলা দেখুন আবার হঠাৎ করে এখন চলে যাচ্ছি ডাক্তারের কাছে, কারণ আপনারা জানেন আমি গত 2 দিন ভিডিও শেয়ার করি নাই আমার গলার সমস্যার কারণে। গলাটা এত বেশি ব্যথা, কোনো কিছুতেই ফার্মেসি থেকে ঔষধ এনে খেলাম, ভাবলাম হয়তো জ্বরের সাথে গলা ব্যথা, যেটা ভাইরাল ফিভারের সাথে থাকে। তো কোনো কিছুতেই সারলো না দেখে আজকে ফাইনালি ডাক্তারের কাছে চলে যাচ্ছি। দেখুন অনেকটা টায়ার্ড, গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। জুবাইর মনে হয় ভিডিও করেছিল। তো বাড়ি থেকে বেরিয়েও কোনো ভিডিও করি নাই। আসলে শরীরে যদি আরাম না থাকে তাহলে দুনিয়ার কোনো কাজে মন বসে না, এমনকি যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যাওয়া হয় সেটাও অস্বস্তিকর মনে হয়, কোনো কিছুই ভালো লাগে না। তো আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়ছি, কারণ আমি যেখানে ডাক্তার দেখাই আমাদের বরাক বেলিতে সব থেকে ভালো যে স্পেশালিস্ট ডাক্তার ডক্টর প্রভাতী দরপুর কায়স্থ। তো আমি ওখানে যাই সব সময়। আর করিমগঞ্জ থেকে শিলচরের মানে প্রায় 2 ঘন্টার ডিস্টেন্স। তো সকাল সকাল বেরোতে হয়, ওখানে গিয়ে আবার 8:30টার আগে মানে জায়গায় পৌঁছে আর কি সিরিয়াল নিতে হয়। তো অর্ধেক রাস্তা পেরিয়ে আমার ঘুম একটু ভাঙলো। দেখুন উঠলাম, প্রায় অর্ধেক রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসছি। লং জার্নিতে গাড়ির মধ্যে যদি একটু গান টান থাকে এনজয় করা যায়, ভালো লাগে। তো গাড়িতে আবার আমার পছন্দের কিছু গান বাজছিল, যেটা শুনেই পরে ঘুম ভেঙে গেছে। তো এখন জার্নিটা মোটামুটি ভালোই লাগতেছে, অর্ধেক রাস্তা ঘুমিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা খুব ছোট, কিন্তু ভিডিওতে অনেকগুলো টুইস্ট থাকবে। আমার ডাক্তার দেখানো, তারপরে আমার বাড়িতে অনেকজন মানুষকে দাওয়াত খাওয়ালাম, তারপরে আমার আহ একটা সিন্নি বাড়িতে আর কি দাওয়াতে গিয়েছিলাম। তো সবটাই আজকের এই ভিডিওতে থাকবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন। তো দেখুন ফাইনালি আমরা শিলচর চলে আসছি। বর্তমানে শিলচর মেডিকেল কলেজের সামনের দিকটা ক্রস করলাম। আসতে আসতে আজকে একটু লেট হয়ে গেছে। প্রত্যেকদিন আর একটু আগে আসি, আজকে মনে হয় বাড়ি থেকে বের হতে 10 মিনিট লেট হয়ে গেছে। আর রাস্তায় একটু জ্যাম ছিল। তো অলরেডি 8টা 35 মিনিট বেজে গেছে ওখানে আসতে আসতে। তো আমরা গাড়িতেই বসে আছি, আর আরিয়ানের বাবা গেছেন সিরিয়াল রাখার জন্য। তো একটু লেট হয়ে যাওয়ায় আজকে সিরিয়াল একটু পেছনে পড়ছে, মানে প্রায় 12 নম্বরে পড়ছে। তো ওখানে ডাক্তার একজন পেশেন্ট দেখতে অনেক সময় নেন, যার জন্য আমাদের প্রায় বিকাল হয়ে যাবে। গাড়িতে বসে বসে সারাটা দিন আজকে কাটাতে হবে, কি করব ভেবে পাচ্ছি না। সকালে কিছু খেয়েও আসি নাই, এত সকাল সকাল কিছু খাওয়া যায় নাকি। তো এখানে আসলাম গাড়ি নিয়ে অন্য একটা জায়গায়, একটা হোটেল আছে, হোটেলে চলে আসছি। ওখানে এখন একটু ভাত খাবো। তো এখানে দেখুন সবজি টবজি দিয়ে হাফ প্লেট ভাত দিয়েছে, যেহেতু সকাল সকাল হাফ প্লেট ভাত 70 টাকা নেয়, সেই সাথে মাংসও দেয়। তো আমি
মাংস ভাত নিইনি, আমি নিরামিষ ভাত নিয়েছি। এই হাফ প্লেট ভাতও খাওয়া আমার জন্য কষ্টকর, কারণ গলায় ব্যথা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবারও দেখুন আমরা ওই যেখানে ডাক্তার দেখাবো ওখানে চলে যাচ্ছি। সারাটা দিন সকাল 9টা থেকে বিকাল 3-4টা অবধি গাড়িতে বসে বসে আজকের দিনটা মনে হচ্ছে কাটাতে হবে। আজকে আরিয়ান আসে নাই, আরিয়ান বাড়িতে আছে, কোনো সমস্যা নেই, আমি গাড়িতে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়বো, বাকিরা বসে বসে গল্প করবে, কাটাবে। তো চাইছিলাম যদি মেডিকেলের আশেপাশে শিলচরের আর কি শহরের ভেতরে কোনো সেরকম ভালো জায়গা থাকে তো ওখানে গিয়ে একটু সময়টা কাটানো যাবে, কিন্তু গুগলে অনেক সার্চ করে সেরকম কিছু পেলাম না। একটা আছে সাগরিকা রিসোর্ট, যেখানে আমরা আরো 2-1 বার গিয়েছি, যার জন্য ওখানে আর যেতে ইচ্ছা করলো না। তো যাই হোক, শেষমেশ আমাদের ডাক্তার দেখানোর প্রায় সময় চলে আসছে, প্রায় আধ ঘন্টা আগে গাড়ি থেকে নেমে এখন চলে যাচ্ছি ডাক্তারের চেম্বারের ওখানে। তো ওখানে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শিলচর যে মেহেরপুর গ্রিন পার্ক, যেটা এখানে যতটা ঘর আছে, 23টা ঘর আছে, সবকটা হচ্ছে ডাক্তারদের কোয়ার্টার। তো এই এরিয়াটা অনেক সুন্দর, শহরের ভেতরে এরকম একটা নিরিবিলি শান্ত গ্রাম্য পরিবেশের মতন পরিবেশ আছে, যেটা আসলে ভাবা যায় না। অনেক সুন্দর এই পরিবেশটা। তো এখানে দেখুন অনেক পেশেন্টরা আসছেন, সেই সকাল থেকে বসে বসে, কেউ কেউ চেয়ারে বসে বসে ঘুমাচ্ছেন। এখানে আসলে আর কি একটু ফ্রি টাইম নিয়ে আসতে হয়, কারণ সারা দিন চলে যায়। কারণ সকালে 8:30টার দিকে এসে সিরিয়াল নিতে হয় যারা ইমার্জেন্সি, আর যারা অনলাইনে সিরিয়াল নেয় তারা তো 3-4 দিন 5 দিন আগে করে রেখে দেয়। তো আমরাও আজকে সকাল সকাল আসছি, এখানে এসে একটু সময় কাটাতে হয়েছে। তো যাই হোক, এখনো আমাদের সিরিয়াল আসে নাই, বাইরের দিকে একটু হেঁটে হেঁটে দেখছিলাম সময়টা যাতে কাটাতে হবে। বাইরের দিকে অনেক সুন্দর সুন্দর পরিবেশ, ডাক্তারদের কোয়ার্টার গুলো এত বেশি সুন্দর, ফুল দিয়ে সাজানো, মনে হয় যেন এক একটা ফুলের বাগান, ওগুলো বাড়ি নয়। তো এখানকার ভেতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর, যেখানে আসলে একটু হাঁটতে ইচ্ছা করে। তো এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর বাগান বিলাসের গাছ, আর আমি তো একটু ফুল পাগল, যেখানেই যাই অসুস্থ হই না কেন আর যাই হো না কেন, মানে একটু সুন্দর পরিবেশ, ফুল, ওগুলো গাছপালা, ওগুলো দেখার পরে আমি আর নিজেকে সামলাতে পারি না। এই যে দেখুন এক একটা কোয়ার্টার অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো। তো যাই হোক, ডাক্তার কি বলেন, কি হলো সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো আমি কিন্তু গলায় কিছু হলেই সমস্যায় পড়ে যাই। আমি ফ্রাঙ্কলি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার যেহেতু ফার্স্ট ব্রেস্টে সমস্যা ছিল, তখন ওই যে হসপিটালে ডাক্তাররা আমাকে ক্যান্সার বলেছিল। তারপর থেকে আমার গলায় বা ব্রেস্টে কোনো সমস্যা হলেই আমি ভয় পেয়ে যাই, মানে নেগেটিভ ভাবনা চিন্তা আমার মাথায় চলে আসে যে ওটা হয়ে গেল কিনা। তো ওই শব্দটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে। তো যার জন্য আমি যখন গলায় সমস্যা হয় আমি এত বেশি ভয় পাই, হয়তো সেরকম কিছু না, কিন্তু আমি এত বেশি ভয় পেয়ে যাই। তো ওই জন্যই আর কি আমি গত কয়েকদিন খুব বয়ে বয়ে ছিলাম যে গলার সমস্যাটা কেন সারছে না, গলায় কিছু গিলতে মনে হয়, গলার ভেতরে কেমন জানি একটা গোটা গোটা ফিল হয়, আর খুব বেশি ব্যথা। ওই জন্য খুব বেশি বয়ে বয়ে আজকে ডাক্তারের কাছে আসছি। আমার মনে আজকে আমি কি এটাই সিদ্ধান্ত নিয়ে আসছি যে গলার টেস্টটা করাবো, কারণ গলার ভেতরটা তো আমি দেখতে পাবো না, আর ডাক্তারও চাইলে যতটুকু দেখা যায় ততটুকু দেখতে পাবেন, ভেতরের দিকটা দেখতে পাবেন না। তো ওই জন্যই আর কি। তো যাই হোক, এখন একটু কলা খেলাম গাড়িতে বসে, কারণ এখনো আমাদের সিরিয়ালের একটু লেট ছিল। কলা নিয়ে কলা খেলাম, খুব বেশি গরম লাগতেছে। তো আমাদের সিরিয়ালটা যেহেতু একটু লাস্টের দিকে ছিল, আমাদের আগে এখন একজন পেশেন্ট আছেন, উনার চেক আপ হয়ে গেলে তারপরে আর কি আমরা ভেতরে যাব। বসে বসে অপেক্ষা করছি, খুব বেশি গরম লাগছিল, যার জন্য হিজাবটা খুলে নিয়েছিলাম। আমার আবার মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা, খুব বেশি মাথা ব্যথাও ধরছিল। তো যাই হোক, অনেকক্ষণ বসে ডাক্তার দেখিয়ে ফাইনালি ওষুধপত্র নিয়ে বেরিয়ে পড়ছি। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে গলার টেস্টের প্রয়োজন পড়বে কিনা, আমি নিজে থেকেই জিজ্ঞাসা করলাম। তো ডাক্তার বলছেন আপাতত টেস্টের কোনো প্রয়োজন নেই, 7 দিনের ওষুধ দিয়েছি, ওটা খাও। খাওয়ার পরে আমাকে রিভিউটা জানিও, যদি ব্যথা সেরে যায় তাহলে আসার প্রয়োজন নেই, যদি ব্যথা না সারে তাহলে আবার এসো। তো যাই হোক, ডাক্তারের কথা একটু স্বস্তি পেলাম, কারণ ডাক্তার আমাকে মানে উনি ম্যানুয়ালি আর কি গলার যতটুকু দেখা যায় উনি দেখলেন, তারপরে ঔষধটা দিলেন। তো এখন একটু হালকা লাগতেছে। যাই হোক, আপাতত আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দিব। আমার গলার মধ্যে যেহেতু পলিপ ছিল, আর পলিপটা যেহেতু মাইক্রো সার্জারি করা হয়েছে, তো ওরা সার্জারি করে আমাকে বলছিল যে পলিপ সার্জারির পরে আবারও ফিরে আসার সম্ভাবনা থাকে,
কারণ এক জায়গায় কাটার পরে আবার ওই জায়গায় হয়ে যেতে পারে বা অন্য জায়গায় হয়ে যেতে পারে, ফিরে আসার 70% সম্ভাবনা থাকে। ওই জন্যই আর কি আমার টেনশনটা একটু বেশি ছিল। তো যাই হোক, ডাক্তার বলছেন যে ওরকম কোনো সমস্যা না। আগের সমস্যাটা যদি আবার হতো তাহলে আমার গলার সাউন্ডটা আবারও আগের মতন হয়ে যেত, কিন্তু আমার গলার সাউন্ডটা ঠিক আছে, সেরকম কোনো সমস্যা নেই। যদিও টুকটাক সমস্যা হয় তাহলে ঔষধে সেরে যাওয়ারই কথা। তো যাই হোক, ঔষধ নিয়ে চলে যাচ্ছি। গলার যে টেস্টটা করা হয় লিঙ্গোস্কোপি, ওটা করা হয় নাই, কারণ ওটা করতে গেলে আমার আরো 4,000 টাকা লেগে যেত। যাই হোক, আমার ওই টাকাটা অন্তত বেঁচে গেল। তো যাওয়ার পথে আমরা একটা হোটেলে ঢুকে আবার এই যে নর্মাল সাদা ভাতের সাথে আর কি পোলাও, যেটা নর্মাল প্লেন পোলাও, ওটা খেলাম। খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পথে রাত 8টার দিকে হঠাৎ মানে রাস্তায় খবর পেলাম আমাদের বাসায় কিছু মেহমান আসছেন, মানে আমার ননাসের হাজবেন্ড, এদিকে তো মামা শ্বশুরও আছেন। তো আসার সময় একটা মুরগি কিনে, যে আমার ননাসের হাজবেন্ড, ননাসের মেয়ে, ননাসের ছেলে, ওরা আসছে। আর যেহেতু বাসায় শ্বশুর শাশুড়ি মা, মামা শ্বশুর সবাই আছেন, তো 8টার দিকে আমি বাজার থেকে একটা মুরগি কিনে মানে চামড়া টামড়া ফেলে আর কি নিয়ে আসছি। তারপরে এসে তাড়াহুড়ো করে রান্না করছি। প্রায় 1 ঘন্টা আর কি, যতটুকু মেহমানদারি করা যায় সেরকমটা করছি। এদিকে আহ লম্বা একটা জার্নির পর খুব টায়ার্ডও লাগছিল। তো যাই হোক, যেটুকু করতে পারছি ওইটুকু করে শেষমেশ মেহমানদারিটা সারলাম। তার পরের দিন সকালবেলা দেখুন, আমার একটা বাস্তি, মানে কি বলবো, বাস্তি না, বাসুরজি, আমার বাসুরের মেয়ে আর কি। তো ওর বাড়িতে আহ যে সিন্নি করা হচ্ছে, বড় টাইপের আর কি। তো ওখানে ওরা ফোন করে দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য। ভাবছিলাম যাব না, আমি বলছিলাম আরিয়ানের বাবাকে যে আরিয়ানকে নিয়ে চলে যাও, আমার টায়ার্ড লাগতেছে, গতকালকে একটু জার্নি করে আসছি। কিন্তু আমার ছেলে তো আবার আমাকে ছাড়া যাবে না, আবার ও যাবে। তো সেই সাথে আমার বাগনি নুসরত, ও রয়ে গিয়েছিল গতকালকে, ওর বাবা মা চলে গেছেন, ও আমাদের সাথে যাবে। তো শেষমেশ ভাবলাম চলেই যাই। তো 12টার দিকে আজকে আমাদের স্কুলে আবার বাৎসরিক রেজাল্ট আউট হয়েছে। রেজাল্ট আউটের পরে আমরা প্রায় 12টার দিকে দেখুন বাড়ি থেকে বেরিয়েছি আমার বাসুরজির বাড়ির উদ্দেশ্যে। তো একটা শাড়ি পরেছি আজকে অনেকদিন পরে, কারণ শেষমেশ মেয়ে জামাইয়ের বাড়িতে যাব। আর থ্রি পিস ওগুলো, যেহেতু গ্রামীণ এলাকা, তো ভাবলাম শাড়ি পরে চলে যাই। শাড়ি পরে বোরকা পরেছি, আমাকে আরো বেশি মোটা লাগতেছে, ঠিক মোটু মোটু মনে হচ্ছে। তো কেমন জানি একটা অস্বস্তি ফিল হচ্ছে, কোনো মতে গিয়ে বোরকাটা খুলবো। তো যাই হোক, ওদের বাড়িতে আমরা চলে আসছি। রাস্তায় আমি আর কোনো ভিডিও করি নাই, আমার আজকে ক্যামেরাম্যানও সাথে নেই, আমি জাস্ট টুকটাক যতটুকু ভিডিও করছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওদের বাড়ির একেবারে কাছাকাছি গাড়ি যায় না, গাড়ি একটু দূরে রেখে হেঁটে যেতে হয়। তো যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটেই আর কি ওদের বাড়িতে চলে আসলাম। খাওয়া দাওয়াও শেষ। এখানে দেখুন আমার আরেকটা নাতি। ও মা, সরি সরি, কি অবস্থা দেখতে পেলেন? তো অনেক লোকজন, আমি বাইরের দিকে আর কোনো ভিডিও করি নাই, কারণ অনেক মানুষজন থাকে যারা না চাইতেও ক্যামেরায় চলে আসবে, যার জন্য আমি আর বাইরের কোনো ভিডিও করি নাই। এখানে দেখুন আমার আরেক বাগনির ছেলে, মানে আমার নাতি, তো আমাকে ডান্স দেখাচ্ছে। ও নাকি ডান্স করতে পারে, দেখুন ফোনের মধ্যে মিউজিক দিছে, মিউজিক দিয়ে ডান্স করতেছে। আজকালকার বাচ্চাগুলো মানে ফোন বলতে এত পাগল, দেখুন কি একটা অবস্থা, ডান্সের অবস্থাটা দেখুন। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন একটু বাড়ির ওই সাইড দিয়ে বেরিয়েছি, কারণ এতক্ষণ বাড়িতে প্রচুর পরিমাণে লোকজন ছিল, ঘর থেকে বের হওয়া যায়নি। তো এখন তাদের বাড়ির পাশেই বিল, শন বিল, এই যে শন বিল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নোয়াগাম। তো শন বিল আর কি, শন বিল দেখতে যাব। আমার ছেলে তো আবার ও বিল দেখতে যাবে, তারা আবার অলরেডি একবার দেখেও ফেলছে আগে। আমি যেহেতু মহিলা মানুষ, বাইরের দিকে অনেক পুরুষজন ছিল, বের হতে পারি নাই। আর আরিয়ানের বাবা, তারপরে আমাদের ড্রাইভার মানে আমার ভাগ্নে, তারপরে আরিয়ান, ওরা আগে গিয়ে একবার নৌকা চড়ে চলে আসছে। তো আমরা এখন বিকালের দিকে চলে যাব। তার আগে ভাবলাম আরিয়ানের বাবাকে বললাম যে আমি বিল দেখতে যাব, আমাকে নিয়ে চলো। তো ওনাকে নিয়েই আর কি একটু বেরিয়েছি চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে। তো গলার ব্যথাটা এখন মোটামুটি একটু সারার দিকে আছে, যার জন্য আজকে আসছি, তা না হলে হয়তো আসতাম না। আর এই যে দেখুন আমার নাতি, এই যে দেখুন ওই বাড়ি, যে বাড়িতে আসছি ওই বাড়িতে আর কি, কি মিষ্টি, এত মিশুক বাচ্চাগুলো। এই বাড়িতে আমি বারবার আসি, আমার বাসুরজির আরো আছে, কিন্তু এখানে আসি এর কারণ হচ্ছে আমার এই বাসুরজির মেয়ে বাচ্চাগুলো আর কি এত মিষ্টি, এত মিশুক, সব সময় নানি 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 বলে আর কি একেবারে পেছন পেছন ঘুরে, এত মিশুক ওরা।
তো যার জন্য এখানে আসতে আমার ভালোই লাগে। আর তাদের বাড়ির আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর দেখুন। তো এখানে আসলাম, এখন দেখা যাচ্ছে আবার হালকা হালকা বৃষ্টির ফুটা পড়া শুরু হয়ে গেছে। এখানে মনে হয় আর বেশিক্ষণ থাকতে পারবো না। আর এদিকে আমাদের চলে যাওয়ার সময় চলে আসছে, কারণ বৃষ্টি হলে আবার এখান থেকে বেরিয়ে যেতে কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তো এখানে দেখুন অনেকগুলো হাঁস, ওরা হাঁস পালে। এই যে আমার একটা নাতনি দেখতে পেলেন, অনেক মিষ্টি, আসার পর থেকেই আমার পেছন পেছন আসছে, নানি আজকে থাকবে, আজকে তোমাকে যেতে দিব না। তো এত কম বয়সে নানি হতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। আরো কিছুদিন পরে আমার আরেক বাসুরজির ঘরের ছেলেকে বিয়ে দেওয়া হবে, মানে নাতিনের সরি নাতির বউ পেয়ে যাব। কি একটা ভাগ্য, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আবার বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, চলে যাচ্ছি বাসায়। এখানে যে টুকটাক ভিডিও গুলো, ওগুলো আরিয়ান করে দিছে, আরিয়ানের করা ভিডিও, বুঝতেই পারতেছেন। তো এখানে এসে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি, বৃষ্টির আগে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর যাওয়ার পথে আমার আরেক বাগনির বাড়িতে উঠে যাব। এই যে বাগনির বাড়িতে চলে আসছি। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।